আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় সুধী, প্রীতি ও শুভেচ্ছা রইল। বাংলাদেশ কি কোনো একটা অন্ধকার টানেলের দিকে হেঁটে যাচ্ছে? বাংলাদেশের ভবিষ্যৎ আসলে কোথায়? আপনারা দেখেন, দক্ষিণ পূর্ব এশিয়াতে যে কটি দেশ আছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং মিয়ানমার, এই যে 8টি রাষ্ট্র, এই 8টি রাষ্ট্র, তার সাথে আপনারা যোগ করতে পারেন মালদ্বীপ, ছোট্ট একটি দ্বীপ রাষ্ট্র। এই 9টি রাষ্ট্র, এই 9টি রাষ্ট্রের মধ্যে আমরা দেখেছি যে গত বছরের টার্মোয়েলে শ্রীলঙ্কার অর্থনীতি কলাপস করেছে, পাকিস্তানের অর্থনীতি এমনভাবে কলাপস করেছে যে তাদের 1 টাকাও রিজার্ভ ছিল না। পরবর্তীতে তারা সৌদি আরব এবং দুবাইয়ের কাছ থেকে $6 বিলিয়ন ঋণ করে তাদের রিজার্ভ বাড়িয়েছে। তারপরও তাদের মুদ্রার মান এত ডেভ্যালুয়েশন হয়েছে যে বাংলাদেশের 1 টাকা কিনতে তাদেরকে 2.5 থেকে 3 রুপি দিতে হয়। তার মানে বাংলাদেশের কারেন্সির ভ্যালু বেড়েছে। অন্যদিকে এখন যে শ্রীলঙ্কার অবস্থান, একটা সময় ছিল বাংলাদেশের 2.5 টাকা 3 টাকা দিয়েও শ্রীলঙ্কার 1 রুপি পাওয়া যেত না। এখন বাংলাদেশের 1 রুপি কিনতে শ্রীলঙ্কায় মিনিমাম 3 রুপি খরচ করতে হয়। তার মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতা ছাড়েন, তখন তিনি বাংলাদেশটাকে এই জায়গায় রেখে গিয়েছেন। ভারতের সাথে আমাদের মুদ্রার যে ডিফারেন্স, সেটা হচ্ছে কয়েক পয়সা মাত্র। তাহলে বোঝেন যে দক্ষিণ পূর্ব এশিয়াতে মিয়ানমার 40 বছর থেকে যুদ্ধে লিপ্ত অথবা দাঙ্গায় লিপ্ত, সামরিক স্বৈরাচার জাতাকলে পড়ে অর্থনীতি প্রায় ভঙ্গুর। আফগানিস্তান শুধু দক্ষিণ পূর্ব এশিয়াতে নয়, এশিয়া মহাদেশের সবচাইতে কম মাথাপিছু আয়ের দেশ হচ্ছে আফগানিস্তান। প্রায় $600 নিচে যাদের মাথাপিছু আয়। সে দেশ কোনো কিছু কিনে না, সে দেশ যা পারে টুকটাক কিছু বিক্রি করে কোনো রকম জীবন বাঁচায়। তাহলে আপনি আফগানিস্তান দেখলেন, আপনি দেখলেন শ্রীলঙ্কা, আমরা দেখলাম পাকিস্তান এবং নেপাল ভুটানের অর্থনীতি কোনো কালেই অতটা শার্প ছিল না। নেপাল ভুটান আমাদের সাথে অনেক ছোট অর্থনীতির দেশ এবং তাদের মাথাপিছু আয়, গড় আয়, জীবনযাত্রা সবকিছুই বাংলাদেশের চাইতে নিম্নগামী। শুধুমাত্র এই দক্ষিণ পূর্ব এশিয়াতে মাথা উঁচু করে ডলারের বিপরীতে টাকার মান ধরে রেখেছে ভারত। তাদের অর্থনীতি কম্পারেটিভলি এই দক্ষিণ পূর্ব এশিয়াতে ভালো অবস্থানে আছে। এখন বাংলাদেশের অর্থনীতিকে ইমার্জিং ইকোনমি বলা হতো। প্রতি বছর বিলিয়ন বিলিয়ন আমাদের অর্থনীতিতে যোগ হতো। প্রতি বছরে আমাদের বাজেটের সাইজ অন্তত কয়েক বিলিয়ন করে বাড়ছিল। এখন যে জায়গাটায় এসে আমরা এখন দাঁড়িয়েছি, ডক্টর ইউনূসের যে 18 মাস শাসন, এই 18 মাসে বাংলাদেশে কোনো বিনিয়োগ হয়নি, বাংলাদেশ থেকে বিদেশি কোনো টাকা আসেনি, বাংলাদেশ বিদেশে রপ্তানিযোগ্য পণ্য বৃদ্ধি করতে পারেনি। বরং ভারতের সাথে আমাদের যে নানান রকমের চুক্তি ছিল, যেই চুক্তির ভিত্তিতে আমরা ভারতের বিভিন্ন পোর্ট, ভারতের বিভিন্ন বিমানবন্দর এবং ভারতের যে সীমা ব্যবহার করে আমরা যেভাবে উন্নত বিশ্বে পৃথিবীর নানা প্রান্তে নানান ধরনের প্রোডাক্ট রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতাম, সেই পথটি বন্ধ হয়ে গেছে। এর ফলে কি দাঁড়াচ্ছে যে বাংলাদেশ অর্থনীতিতে একটা ভঙ্গুর জায়গায় চলে গেছে। তারপরে ডক্টর ইউনূসের 9 মাসে 200 গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়েছে। 200 বলতে ছোট ছোট 10 জন 5 জনের গার্মেন্টস ফ্যাক্টরি নয়, গাজীদের মতো, সালমান এফ রহমানের মতো, এসালামদের মতো বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ধ্বংস হয়ে গেছে। ব্যাংকগুলোকে সিস্টেমেটিক্যালি ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ইসলামী ব্যাংক জামাতের হাতে তুলে দেওয়ার জন্য এই ইসলামী নামে আর কেউ যেন ব্যবসা না করতে পারে, 5টি ব্যাংককে এক মোড়কে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। এর ফলে যে মার্কেটে যে ভোক্তাদের যে ট্রাস্ট, অর্থাৎ গ্রাহকদের যে ট্রাস্ট, এই অর্থনৈতিক সিস্টেমে গ্রাহকদের ট্রাস্ট নষ্ট হয়ে গেছে, যার কারণে অনেক মানুষ গোপনে সিঙ্গাপুরে
দুবাইতে এবং উন্নত বিশ্বে যেখানে সম্ভব সেই সব জায়গায় তাদের মানি স্থানান্তর করে ফেলেছে এবং করছে। এর ফলে অর্থনীতি ড্রাই হয়ে যাচ্ছে। এখন মানুষের কর্মসংস্থান নেই বললেই চলে। সরকার এই মবতন্ত্রের কারণে সরকারি যে প্রতি বছর যেই পরিমাণে রাজস্ব আদায় হতো, যেটা দিয়ে সরকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন, সরকারি কর্মচারীদের বেতন দিত, সেই বেতন দেওয়ার পয়সাটাও এখন রুজি হচ্ছে না, অর্থাৎ আয় হচ্ছে না। এবং অন্যদিকে আমেরিকার সাথে এমন একটা চুক্তি করেছে যে চুক্তির ফলে বাংলাদেশ নতুন নতুন দেশের সাথে, নতুন নতুন কোম্পানির সাথে নানানভাবে বিভিন্ন চুক্তিবদ্ধ হতে পারছে না। আপনারা বুঝতে পারবেন যদি দেখেন যে IMF প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকার সময়ে $6 বিলিয়ন একটা চুক্তি করেছিল, তাদেরকে একটা লোন দিবে। তার 3টা কিস্তি কিন্তু দেওয়া হয়েছে। বাকি যে একটা কিস্তি রয়েছে 1.5 বিলিয়ন, সেই টাকাটা এখন আর তারা ছাড় দিচ্ছে না। কারণ ছাড় না দেওয়ার মূল কারণ হচ্ছে তারা এই বিশ্বাস নাই তাদের যে বাংলাদেশের অর্থনীতি যে জায়গায় আছে সে জায়গায় সাস্টেইন করবে। তারা ধারণা করছে বাংলাদেশের অর্থনীতি একটা বিরাট ডিজাস্টারের মধ্যে দিয়ে যাবে। টাকার অভাবে বাচ্চাদের নাকি টিকা কিনা যায় নাই, যার কারণে এই পর্যন্ত 2 থেকে 300 শিশু মারা গিয়েছে। অথচ শেখ হাসিনার 16 বছর 17 বছর সময়ে পুরা বিশ্বে বাংলাদেশ টিকাদানে মডেলে পরিণত হয়েছিল। যদিও এখন তারেক রহমান সাহেবও শেখ হাসিনার দোষ দেওয়ার চেষ্টা করতেছেন, এইসব হালে পানি পাচ্ছে না, মানুষ এসব বিশ্বাস করছে না। মানুষ কোথায় ছিল, কিভাবে ছিল, মানুষ সেটা জানে। এখন তারেক রহমানের অর্থমন্ত্রীকে মানুষ অর্থমন্ত্রী মনে করতে পারতেছে না, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রী মনে করছে না, এমপিদেরকে এমপির মতো মনে হচ্ছে না। এখন এর কারণটা কি দেখেন, একজন এমপি তার কথাবার্তা, তার আচার আচরণ, মন্ত্রী তার কথাবার্তা এবং আচার আচরণ মানুষের কাছে মন্ত্রীর মতো এমপির মতো হতে হয়। কিন্তু তারেক রহমানের যে পার্লামেন্ট, এই পার্লামেন্ট মোটামুটি একটা চিড়িয়াখানায় পরিণত হয়েছে, যার কারণে মানুষের কাছে দেশে যে একটা সুষ্ঠু সরকার আছে, দেশে যে একটা ফাংশনিং সরকার আছে, সেটাই মানুষের কাছে মনে হচ্ছে না। এখন মানুষ যখন তার রাষ্ট্রের সরকার সম্পর্কে সন্দিহান হয়, মানুষ যখন মনে করে যে এই সরকারের পক্ষে অর্থনীতি পুনর্বিন্যাস করা, মানুষের কর্মসংস্থান বৃদ্ধি করা, বৈদেশিক বাণিজ্যকে সচল করা, বিদেশি বিনিয়োগ বাংলাদেশে নিয়ে আসা এবং সংস্কার কাজ এবং উন্নয়ন কাজ করতে পারবে, এটা যদি মানুষ মনে না করে, তাহলে মানুষের নতুন বিনিয়োগে মানুষ সাহসী হয় না। মানুষ যারা উদ্যোক্তা তারা নতুন কোনো উদ্যোগ নেয় না। তারেক রহমান ক্ষমতায় আসার পর থেকে, আপনি ফেব্রুয়ারি থেকে এখন তো সবে মাত্র এপ্রিল, এই 2 মাস সময়ের ভেতরে আপনারা কি দেখছেন? আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় দখলদারিত্বটা পরিবর্তন হয়েছে। অবশ্য দখলদারিত্ব ওই ডক্টর ইউনূসের যুগেই কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছিল। সেই দখলদারিত্বটা নির্বাচনের পর ভাইয়া গ্রুপ, দাদা গ্রুপ, মামা গ্রুপ, খালা গ্রুপ, চাচা গ্রুপের মধ্যে দাঙ্গা হাঙ্গামার মাধ্যমে কিছু পরিবর্তন হচ্ছে। কারা টোল তুলবে, কারা ইজারা নিবে, কারা চাঁদা নিবে, কারা এলাকার কন্ট্রোল নিবে, শুধুমাত্র বিএনপি এখন সেইখানে ব্যস্ত আছে। একটা রাষ্ট্রকে সুষ্ঠুভাবে উন্নয়নের জন্য যে পরিকল্পনা দরকার, আমরা শুনেছি আই হ্যাভ এ প্ল্যান। প্ল্যানটা কি এখনো আমরা জানি না। এই প্ল্যানটা কি এই ফ্যামিলি কার্ড? এই প্ল্যানটা কি খাল খনন? এই যে খাল খননের কর্মসূচি, বলেন তো, বাংলাদেশে একটা বিমানবন্দর করার জন্য একটু জায়গা পাওয়া যাচ্ছে না, আপনি খালটা খনন করবেনটা কোথায়? পুরানা খাল যা আছে সেটা। এখন অর্থনীতি যখন অন্ধকারে নিমজ্জিত, তখন বাংলাদেশে কি খাল খননটা জরুরি নাকি অর্থনীতিটাকে বাঁচানো জরুরি? আপনি খাল খনন করে কুমির আনবেন, সেই কুমির কাকে খাবে সেটাও কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে। আমাদের নদীগুলা নাব্যতা হারিয়েছে। আমাদের নদীগুলাকে ড্রেনেজ ব্যবস্থা করা, অর্থাৎ নদী আপনি খনন, নদীর যে মাঝখানে যে খনন কাজ, ড্রেজিং এর কাজ, সেটা আপনি করতে পারেন। আপনি ওই খালেই থাকবেন, নদীতে আসবেন না, এটা কিন্তু হবে না। আমাদের
অর্থনীতিতে যে কর্মসংস্থান যদি সৃষ্টি করা না যায়, তাহলে কিন্তু অর্থনীতির চাকা ঘুরবে না, মানুষের জীবনও উন্নত হবে না। এর ফলে এখন সামগ্রিক অর্থনৈতিক অবস্থাটা এমন জায়গায় দাঁড়িয়েছে, সরকার কোটি কোটি টাকা, কোটি কোটি না, বিলিয়ন বিলিয়ন টাকা প্রতি মাসে লোন করছে। আমরা শুনেছি গত 2 মাসে 57,000 কোটি টাকা সরকার লোন করেছে সরকার চালানোর জন্য এবং কর্মচারী কর্মকর্তা এবং আমলা কামলাদের বেতন দেওয়ার জন্য, শিক্ষকদের বেতন দেওয়ার জন্য। এখন আপনার যদি রাজস্ব আদায় যদি বৃদ্ধি না পায়, আপনার রাজস্ব লক্ষ্যমাত্রার মাত্র 23% অর্জিত হয়েছে, তার মানে হচ্ছে 77% লক্ষ্যমাত্রা ব্যর্থ হচ্ছে। এর ফলে দেশ যে একটা নির্ঘাত অন্ধকারের দিকে ঢুকে যাচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের মুদ্রার মান ডলারের বিপরীতে অতদিনে আরো অনেক কমে যেত যদি ওয়ারটা না লাগতো। উপসাগরীয় ওয়ারের পর, অর্থাৎ হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পর, তেলের দাম কমে যাওয়ার পর আমেরিকার ডলার চাপে আছে। সেই কারণে বাংলাদেশের সাথে মুদ্রা মানটা এখনো কাছাকাছি পর্যায়ে আছে। কিন্তু আমেরিকার অর্থনীতি যদি একটু ভালো হয়, তাইলে এখন 300 টাকা দিয়েও 150 টাকা না, মানে 200 টাকাতে চলে যাওয়ার কথা ছিল একটা ডলার। যায়নি, একমাত্র যুদ্ধ আমাদেরকে সেভ করেছে। অন্যদিকে যুদ্ধ আমাদেরকে কিন্তু অনেক প্রেশারও দিচ্ছে। তো এই প্রেশার রিলিঙ্গুইশ করার জন্য সরকারের কোনো প্ল্যান আমরা দেখছি না। সরকারের প্ল্যান তো সরকারের মাথায় থাকলে হবে না, সরকারের কাজে থাকতে হবে। মানুষ আশা পাচ্ছে না, ভরসা পাচ্ছে না। যেই জঙ্গিবাদের বিরুদ্ধে মানুষ এই ফেব্রুয়ারি নির্বাচনে, 12ই ফেব্রুয়ারির নির্বাচনে তারেক রহমানকে, দানের শীষ মার্কাকে ভোট দিয়ে বিশাল জয় দিয়েছে, সেই তারেক রহমান মানুষের সেই আশা কিন্তু কোনোভাবেই পূরণ করতে পারছে না। সময় কম, কিন্তু লক্ষণ তো দেখা যাচ্ছে না। আপনি দেখেন, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব এমন এক লোককে দিছে, এক বাণিজ্যিক কারবার, এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর এমন এক লোককে দিচ্ছে, ইতিহাসের সাথে এটা যায় না। তারপরে আপনারা দেখেন যে বাংলাদেশে যে বিভিন্ন মাজারে হত্যা এবং হামলা, এটা কিন্তু তারেক রহমান বন্ধ করতে পারেনি। সেদিন যে একটি মাজারে হামলা করা হলো, ঘোষণা দিয়ে তারা চিহ্নিত সন্ত্রাসীরা, চিহ্নিত মৌলবাদীরা ফেসবুকে তারা প্রচারণা করে তারে গিয়ে ধরে হত্যা করলো। এখন এটার বিচার কিন্তু কোনো লক্ষণীয় কোনো বিষয় দেখা যাচ্ছে না। এখনো স্কুলের টিচাররা অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। এখনো কোর্টে হামলা করা হচ্ছে। এখনো এই যে দেখেন, ঢাকা বার কাউন্সিলে, ঢাকা সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে আওয়ামীপন্থীরা যারা আওয়ামী লীগ করেছে, যারা স্বতন্ত্রভাবেও দাঁড়াতে চেয়েছে, তাদেরকেও দাঁড়াতে দেওয়া হচ্ছে না, তাদেরকে নির্যাতন করা হচ্ছে। এই যে আপনি যে মবের মূল্য ডক্টর ইউনূস কায়েম করেছে, সেখান থেকে বেরিয়ে আসার প্রতিশ্রুতি আপনি দিয়েছিলেন, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছিল। সন্ত্রাস দমন আইনে আপনি আওয়ামী লীগের মতো প্রাচীনতম সংগঠনকে আপনার পার্লামেন্টে পাশ করাইয়া দিচ্ছেন। ইতিহাস আপনাদেরকে যে জায়গায় আগে রেখেছে, সেখান থেকে আসলে ভালো কোনো জায়গায় আপনাদেরকে নিয়ে যাবে না। 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর মোস্তাক যে বিলটি এনেছিল ইনডেমনিটি দিয়ে, কাদেরকে? ওই খুনিদেরকে। সেই ইনডেমনিটিটা আপনার বাবা পার্লামেন্টে 79 সালে পাশ করিয়ে দিয়েছিল। ঠিক আপনিও এই আরেকটি তত্ত্বাবধায়ক সরকার, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার, আরেক আমেরিকান তাবেদার ইউনূস যেটি অর্ডিন্যান্স আকারে দিয়েছিল, আপনি সেটি পাশ করিয়ে দিয়েছেন। তার মানে হচ্ছে আপনার বাবার যে ইতিহাসের অন্ধকার অংশটুকু, সেই অংশটুকু আপনি ভালোভাবেই লুপে নিচ্ছেন। এখন আমরা যারা বাংলাদেশের মানুষ, পৃথিবীর যেখানেই থাকি, আমাদের জীবন, আমাদের পরিবার বেশিরভাগই এখনো বাংলাদেশেই থাকে। আমরা এখনো দেখছি তাদের ফ্রাস্ট্রেশন, মানুষের ফ্রাস্ট্রেশন। পত্রিকা খুললে কোনো পজিটিভ নিউজ নেই। তার মানে আপনি আস্তে আস্তে অন্ধকার একটা টানেলের ভিতরে বাংলাদেশকে নিয়ে যাচ্ছেন। সামনে সেপ্টেম্বরে যদি গঙ্গার পানি চুক্তিটিও ভারতের সাথে সমঝোতা করে আপনি যদি না করতে পারেন, সেই ক্ষেত্রে খাদ্য উৎপাদনও কমে যাবে লক্ষণীয় মাত্রায়। এর ফলে দুর্ভিক্ষ অবিসম্ভাবী হয়ে দাঁড়াতে পারে।
আমরা দুর্ভিক্ষ চাই না। একবিংশ শতাব্দীতে দুর্ভিক্ষ কারো কাম্য নয়। এটা সোমালিয়া, আফ্রিকার জঙ্গল ছাড়া আমাদের মতো উন্নয়নশীল মধ্যম আয়ের দেশে এটা হওয়া সম্ভব বলে আমরা মনে করি না। কিন্তু আপনারা সেই সম্ভাবনার দিকেই মানুষকে নিয়ে যাচ্ছেন। এখনো সময় আছে। প্রগতিশীল মুক্তিযুদ্ধের আদর্শ এবং বাঙালির হাজার বছরের যে কৃষ্টি এবং কালচার, সেটার ভিত্তিতে এই জাতির মনন, মগজ এবং সমাজ ব্যবস্থাকে যদি এগিয়ে নিতে না পারেন, অর্থনীতিতে যদি স্বচ্ছতা না আনতে পারেন, তাহলে যেই অন্ধকারের দিকে আপনি রওনা দিয়েছেন, সেই অন্ধকারে আপনিও বাঁচবেন না, দেশও বাঁচবে না। তো আপনি যেটা বললেন, আমাদের এটা এটা আমাদের দুঃখ রাখার কোনো জায়গা নেই। আওয়ামী লীগ আমাদের ওন করে না, আওয়ামী লীগও আমাদেরকে মনে করে না যে আমরা তাদের। কিন্তু আমরা সারাদিন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি, বঙ্গবন্ধুর পক্ষে কথা বলি, জয় বাংলা স্লোগানের পক্ষে কথা বলি। আমরা স্লোগান দেই পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানার স্লোগান দেই, আমরা জয় বাংলা স্লোগান দেই। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙলে আমরা তার তীব্র বিরোধিতায় ফেটে পড়ি, কিন্তু আমাদের তারা ওন করে না। কারণ মুক্ত চিন্তকদের মানুষ ওন করতে পারে না, প্রথা বিরোধীদের মানুষ ওন করতে পারে না। ডক্টর হুমায়ুন আজাদ স্যার, আপনি দেখেন ডক্টর হুমায়ুন আজাদ স্যারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবর দিতে দেয় নাই কার সময়? তখন কি জামাতের সরকার ছিল? ডক্টর হুমায়ুন আজাদকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবর দিতে দেওয়া হয়নি। অথচ এখন কোথাকার কোন হাতি ফাতি, কোথাকার কোন রাজাকারের গোলামদের আইনে সেখানে কবর দিল। কিন্তু বুদ্ধিজীবী বাংলাদেশের তৎকালীন সময়ে একমাত্র তাই সে হলো তিনি হচ্ছেন ভাষাবিজ্ঞানী, তার কবর পর্যন্ত দেওয়া হয়নি। বলা হয়েছিল তিনি তো আওয়ামী লীগের, আবার আওয়ামী লীগ তাকে ধারণ করেন। একদিকে বিএনপিরা বলছে তিনি আওয়ামী লীগের, আর দিকে আওয়ামী লীগ তাকে ওন করেন। পাশাপাশি তার নাম পর্যন্ত কেন না। বাংলাদেশের কোনো বুদ্ধিজীবীকে টু শব্দ করতে দেখেন এই ব্যাপারে। বাংলাদেশের কোনো সাংবাদিককে কথা বলতে শুনে এই ব্যাপারে, কেন বলে না? এত বাক স্বাধীনতা গণতন্ত্রের কথা বলে, তসলিমার বাক স্বাধীনতার গণতান্ত্রিক অধিকার নাই? সে তার বাংলাদেশের জঙ্গিরা ঘুরতেছে, বাংলাদেশে স্বাধীনতা বিরোধীরা ঘুরতেছে, কিন্তু বাংলাদেশে তসলিমা নাসরিন আসতে পারে না। আমরা থাকতে পারি না, আমরা প্রকাশ্যে উঠতে পারি না। কেন? কারণ আমরা মুক্ত চিন্তক। সেই জন্য আমি আমার ওয়েবসাইটে একটা কলামে লিখেছি যে বাংলাদেশে সংখ্যালঘু হয়ে জন্ম নেওয়া হচ্ছে অভিশাপ, কার্স। আর বাংলাদেশে মুক্ত চিন্তক হওয়া মানে, বিশেষ করে মুসলমান পরিবার থেকে যদি মুক্ত চিন্তক হন, তাহলে আপনার কোনো দেশ থাকবে না, আপনার অস্তিত্ব থাকবে না। সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হচ্ছে বাংলাদেশে যারা মুক্ত চিন্তক, তারা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যালঘু। এই পৃথিবীর সবচেয়ে বড় সংখ্যালঘু হচ্ছে ওই গাজার পক্ষেও কিন্তু লাখো কোটি লোক আছে, রাইট? কাশ্মীরের জঙ্গিদের পক্ষে লাখো কোটি লোক আছে, হিন্দুদের পক্ষে লাখো কোটি লোক সংগঠন আছে, কিন্তু বাংলাদেশের মুক্ত চিন্তকদের পক্ষে কেউ কথা বলা নেই। এমনকি তসলিমা নাসরিনের পক্ষে কথা বলার বাংলাদেশে কেউ নাই, কেউ তার অধিকার নিয়ে কথা বলতেছে না। এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। আর বাংলাদেশের না, সারা পৃথিবীতেই গণতন্ত্রের প্রথম শর্তই হচ্ছে মুক্ত চিন্তা চর্চা করতে দিতে হবে। কিন্তু বাংলাদেশ উল্টো, বাংলাদেশে মুক্ত চিন্তা চর্চা তো দূরের কথা, বাংলাদেশে এখন আপনি কথা বলতে পারবেন না, এমনকি বামপন্থীরা দাবি করে, সুদূর বুদুর করে, বাংলা একেবারে বিরাট বাক স্বাধীনতার গপ্প করে, সাম্যের কথা বলে। বিরাট বামপন্থীরা গণতন্ত্রের কথা একেবারে করে, সমাজতান্ত্রিক রাজনীতি, গণতন্ত্রের ডিব্বানে বসে থাকে, বাক স্বাধীনতার কথা বলে, ন্যায়ের কথা বলে। তাদের তো কোনোদিন শুনলাম না তসলিমা নাসরিনের অধিকার নিয়ে কথা বলতে, কিন্তু তারা জঙ্গিদের পক্ষে কথা বলতে শুনেছি, তারা জামাতের পক্ষে কথা বলতে শুনেছি। আর এক মহামহিম দৃক ফটোগ্রাফার শহীদুলকে তো দেখেছি আমরা গিয়ে জামাতের সাথে বসে থাকে, ওটার পক্ষে আবার ফতোয়া দেয় বামপন্থীরা। যেমন ওই যে জামাতের মৌলবীরা সুম্মা সুম্মি দেওয়ার জন্য ফতোয়া হাজির করে, হাদিস আনে, তিনি বামপন্থীরা ওই যে দৃক শহীদুল যখন গিয়ে তথাকথিত প্রগ্রেসিভ উদিসি মুদিসি ফুদিসি যারা আছে, চিঙ্গুবাম মিঙ্গুবাম যারা আছে, এরা দেখি জামাতের সাথে বৈশা থাকেন, আবার ফতোয়া মানে মেঘ মোল্লা ফুল্লারা, মেঘ মোল্লার আছেন একটা মোল্লা বসু, দেখি যে আবার বঙ্গবন্ধু, আবার মানে মেঘ মোল্লাও জামাতের বঙ্গবন্ধু কে, এই মেঘ মোল্লারাও বলে, আবার বামপন্থী দ্বারা। বুঝতে পারছেন? এই হলো আমাদের দেশের সমস্যা। এগুলো এই সমস্যার সমাধান আপনি করতে পারবেন না। এই বাংলাদেশে কোনোদিনই আর গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে না। মোল্লা মিলিটারি আর সিংহবাম মিলে ধ্বংস করে দিয়েছে। আর কোনোদিনই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে না, আওয়ামী লীগ আসলেও না। আর আপনি যেটা বলেছেন, আমরা যেটা ভয় পাই সেটা হলো আমাদের কোনো আশ্রয় নেই। আমরা সারা পৃথিবীতে যারা মুক্ত চিন্তক, যারা মানুষের অধিকারের কথা বলে নিরপেক্ষভাবে, তাদের জায়গা কোথাও নাই পৃথিবীর, দেওয়া হয় না। কাদের দেওয়া হয়? যারা প্রতিক্রিয়াশীল তাদেরকে জায়গা দেওয়া হয়েছে, আমরা জানি, নাম ধরে বলে দিতে পারবো। এমনকি সবচেয়ে হাস্যকর ব্যাপার যে ইউরোপে একজন আছেন যারা পাকা পায়খানা প্রাপ্ত, এই গার্বেজ আলম যাকে আমি বলি, গার্বেজ মলম যাকে বলি, সেই গার্বেজ মলমও আমারে বিজেপির সমর্থন করি বলে আমার হারামজাদা বলেছে। ঠিক আছে, আওয়ামী লীগ সমর্থন করি বলে হারামজাদা বলে মানুষ আমাকে। এই হলো আমাদের দেশের। কিন্তু আবার দেখবেন
আওয়ামী লীগ ক্ষমতা আসলে আমরা দেশে প্রকাশ্যে ঘুরতে পারবো না, আর ভারতে আমরা যেদিন ভিসা একদিন অবরিষ্ট হবে আমরা থাকতে পারবো না, ওই মুফতি মাসুদের মতো জেলে যেতে হবে। অথচ বাংলাদেশে মুক্ত চিন্তা যদি প্রসার না ঘটে, ওই ভারতের সীমান্তে কুমির আর সাপ দিয়ে তার সীমান্ত নিরাপদ রাখতে পারবে না। বাংলাদেশে যদি মুক্ত চিন্তার মানুষের সংখ্যা না বাড়ে, বাংলাদেশ আওয়ামী লীগ হতে পারে তার সংখ্যায় অনেক, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই তার সংখ্যা অনেক, কিন্তু মুক্ত চিন্তকের সংখ্যা না বাড়লে বাংলাদেশে প্রতি বছরই কয়েক বছর পর পরই এই 5ই আগস্ট ঘটবে। বাংলাদেশে যদি আপনি প্রগ্রেসিভ মানুষ না বাড়াইতে পারেন, প্রতিবারই প্রতিবারই ক্ষমতা বদলের সময় 5ই আগস্ট ঘটবে, কেউ ঠেকাইতে পারবে না। কিন্তু এটা আপনি বুঝাইতে পারবেন না। এটা বুঝাইতে গেলে তারা আপনাকে উল্টা বুঝবে। আপনি দেখেন না বাংলাদেশে আপনি ধর্ম নিরপেক্ষতার কথা বলতে পারবেন না। আওয়ামী লীগের সামনে, আওয়ামী লীগের 100 জনের সামনে যদি আপনি ধর্ম নিরপেক্ষতা নিয়ে কথা বলেন, তারা 80 জন আপনার কথা শুনতেই চাইবে না। আর 20 জনের মধ্যে 15 জন তাদের মতো করে ধর্ম নিরপেক্ষতার ব্যাখ্যা দিবে। তারা ধর্ম নিরপেক্ষতার কথায় আসবে না তারা। এই হলো আমাদের দেশের সমস্যা, আমাদেরও সমস্যা এটা। ঝাড়খণ্ডের যে গোড্ডা প্ল্যান্ট আছে আদানি গ্রুপের, তার 3 নম্বর ইউনিটকে কাল রাতে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন এই 3 নম্বর ইউনিটকে বন্ধ করে দেওয়ার কারণ হিসেবে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে রক্ষণাবেক্ষণের জন্য। আসলে ঝাড়খণ্ডের যেটা সাবস্টেশন আছে সেখান থেকে একটি লাইন টানা হয়েছে। সেই লাইনটির সঙ্গে ওই 3 নম্বর প্ল্যান্টের সংযোগ করা হচ্ছে, সংযুক্তিকরণ বলেন যাই বলেন, ওটা করা হচ্ছে। প্ল্যান্ট চালু থাকলে তো ওটা করা যাবে না, প্ল্যান্ট বন্ধ করে দিয়ে ওটা করা হচ্ছে। যেটা ভাবা হচ্ছে, মনে করা হচ্ছে, এটা যেটা বেরিয়েছে এবং কাগজে এবং যে জায়গায় খবর পেলাম, অর্থাৎ এই যে ন্যাশনাল গ্রিডে এই কারেন্টটা দিয়ে দেওয়ার কথা যেটা চলছিল, সেই ন্যাশনাল গ্রিডে 3 নম্বর ইউনিটের কারেন্টটা, এটা কয়েকদিন 2 দিন 3 দিন সময় লাগবে জুড়তে। এই তারপরেতে 3 নম্বর ইউনিটটা অফিসিয়াল কারণ যদি অন্য দেখানো হয়েছে, কিন্তু ওটা 3 নম্বর গ্রিডে, 3 নম্বর ইউনিটেরটা ন্যাশনাল গ্রিডে ঢুকিয়ে দেওয়া হবে। এরপর পর্যায়ক্রমে 2 নম্বর ইউনিট এবং 1 নম্বর ইউনিট, 3টে ইউনিটই ওখানে লাগিয়ে দেওয়া হবে। অনেকদিন আগে নরেন্দ্র মোদী বলেছিলেন যে যত লস হয়েছে আদানির, সেই লসটা সরকার পূরণ করে দেবে। এবং যেহেতু সরকারের কথায় আদানি ওখানে 5,000 কোটি টাকা বিনিয়োগ করেছে, তাই সরকারের দায়িত্ব সেই টাকাটা আদানিকে হেল্প করা, যাতে আদানি বিদ্যুতের যে প্ল্যান্ট তৈরি করার জন্য যে ব্যাংকের লোন নিয়েছিল, সেই লোনটা যাতে শোধ করতে পারে। এদিকে ব্যাংকের লোন তো হু করে বেড়ে চলেছে, তারপর মেনটেনেন্স কস্ট আছে, যেখানে বিদ্যুৎ সাপ্লাই করা হয় তারা কোনো পয়সা করে দিচ্ছে না। ফলে এখন ওই বিকল্প ব্যবস্থা হিসেবে যেটা বলা হয়েছিল যে ন্যাশনাল গ্রিডে দিয়ে দেওয়া হবে, তাহলে 1 নম্বর ইউনিট, 3 নম্বর ইউনিটটা এবার ন্যাশনাল গ্রিডের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে ওই যেটা বললাম 1 নম্বর 2 নম্বর ইউনিটটাও ওইভাবে বসিয়ে দিয়ে জুড়ে দেওয়া হলে, তারপরে বাংলাদেশের সঙ্গে ভারতের যে বিদ্যুৎ আদান প্রদানের ব্যাপারটা যেটা ছিল আদানির সঙ্গে, এখন আদানি টাকা চাওয়াতে তারা তো এখন তো মামলা করেছে। সেই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদানি টাকা চাইলেও আদানিকে দেবে কিনা সেটা নিয়ে তো কিছু বলা যাচ্ছে না। মামলার নিষ্পত্তি হোক, যখন মামলার নিষ্পত্তি হবে, যখন সরকারের সঙ্গে, বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত সরকারের বা আদানির সঙ্গে যখন চুক্তিটা আবার স্বাভাবিক অবস্থায় আসবে, তখন আবার সাপ্লাইটা আবার ঠিক করে দেওয়া হবে। তো এবার এই গরমের মধ্যে
যদি বাংলাদেশের বিদ্যুৎটা বন্ধ করে দেওয়া হয়, যেটা আগেই একটা আদানির চিঠি দিয়েছিল, চূড়ান্ত চিঠি দিয়েছিল যে টাকা মেটান, অথবা সাময়িক বিচ্ছিন্ন, অথবা পুরোপুরি বিচ্ছিন্ন হতে পারে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হতে পারে বাংলাদেশের বিদ্যুৎ মানে গ্রিডকে। তো ধীরে ধীরে সেই পথে যাচ্ছে কিনা আমরা জানি না, তবে এটুকু আন্দাজ করা যাচ্ছে যে আদানি বোধহয় এবার আর বাংলাদেশের দিকে বিদ্যুৎ আর দেবে না। আর একবার ন্যাশনাল গ্রিডে যোগ হয়ে গেলে, সরকার যদি পয়সা দিয়ে দেয় এবং নিশ্চিত হয়ে যায় যে সরকার আমার গ্যারান্টি নিচ্ছে, তাহলে কে বেসরকারি জায়গায় মানে অন্য দেশের মুখাপেক্ষী হয়ে থাকবে? বারবার চিঠি দেওয়া যে আমাদের টাকা দিন, টাকা দিন, টাকা দিন, আমাদের ট্রান্সমিশন লস হচ্ছে এত, আমাদের খরচা বাড়ছে যা চালাতে গিয়ে। এখন এক ইউনিট যখন বিদ্যুৎ যখন উৎপন্ন হয়, আমি কথার কথা বলছি, ধরুন সেটা যদি বাংলাদেশের কোনো সাবস্টেশনে যদি যোগাযোগ মানে জুড়ে দেওয়া হয়, এই যে ট্রান্সমিশন লস যেটাকে বলে, এই ট্রান্সমিশন লস অন্তত 10% কি 20% করে লস হয় ট্রান্সমিশনে, এই বিদ্যুৎটা যেতে গিয়ে লস হয়। তাহলে এই লসটা হবে না, কারণ সাবস্টেশন হচ্ছে 10 কিলোমিটার দূরে। সেই স্টেশনের সঙ্গে যদি জুড়ে দেয়, তাহলে পরে আর কোনো রকম অসুবিধা হবে না। এখন আদানি সেই পথে হাঁটছে কিনা ভবিষ্যৎ বলে দেবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ। প্রিয় দর্শক, আপনারা যদি মনে করতে পারেন যে গত বছরে একটি নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছে ভারতীয় নাগরিকেরা, আপনারা জানেন যে কাশ্মীরে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে, যেটা সবাই জানে যে লস্কর ই তৈয়বার আরেকটা সিস্টার কনসার্ন, তারা আপনার কাশ্মীরে হামলা করেছিল এবং ভারতের ২৬ জন নাগরিককে বা পর্যটককে বা সেখানকার স্থানীয় সহ যারা পর্যটক ছিলেন তাদেরকে হত্যা করেছে এবং প্রত্যেকের ধর্ম জিজ্ঞেস করে করে, যেখানে তারা হিন্দু ধর্মাবলম্বী পেয়েছে তাদেরকে খুন করেছে। এবং পাকিস্তান যে অংশটা কাশ্মীরের দখল করে রেখেছে পিওকে, সেখানে তারা এক ধরনের জঙ্গি ঘাঁটির মতো অবস্থা তৈরি করে রেখেছে, যেখানে ভারতকে তারা ক্রমাগতভাবেই নানানভাবে হুমকি দিয়ে আসছিল দীর্ঘ সময় ধরে। ধরে নেওয়া হয় যে ভারতে এই পর্যন্ত যতবার পাকিস্তানের তরফ থেকে সন্ত্রাসী হামলা হয়েছে এবং অন্যান্য ক্ষেত্রে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে, এই হামলাটি ছিল অন্যতম সিগনিফিক্যান্ট। এবং আপনারা নিশ্চয়ই এটাও মনে করতে পারেন যে এই হামলার পরে, অর্থাৎ গত বছরের এপ্রিলের এই ভয়াবহ পাকিস্তানের এই সন্ত্রাসী হামলার পর ভারত অপারেশন সিন্দুর চালু করে বা সেটার অপারেশনটা শুরু করে। আমার এখনো মনে আছে যে 7th মে এই অপারেশনটা হয়, কারণ সেই সময়টা আমার মনে আছে আমরা খুবই আতঙ্কিত ছিলাম। আমি ফ্লাইটে ছিলাম, আমরা ফ্লাইটে যারা ছিলাম সেদিন সবাই খুব আতঙ্কিত ছিলাম। যাই হোক, 1 বছর সেই অপারেশন সিন্দুর বলেন, সেই ভয়ঙ্কর জঙ্গি হামলা বলেন, সেটা চলে গেছে। তো এই হামলাটার কথা আমি আজকে কেন স্মরণ করছি, আজকে কেন আমি আপনাকে সেটা বলতে চাচ্ছি। আমার কাছে গত 3 দিন আগে একটি গোয়েন্দা রিপোর্ট এসেছে। এই গোয়েন্দা রিপোর্টটা আসলে বেশ অনেকদিন ধরেই আমি পাবো করছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমার কাছে এসেছে অনেক কাঠখড় পোড়ানোর পরে। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে এই দখলদার বাহিনীর অন্যতম প্রধান ইউনুস যখন আপনার 5ই অগাস্টের পরে যখন 8ই অগাস্ট সে ক্ষমতা দখল করলো এবং যে সে ক্ষমতা দখল করে সে যখন তার এই জঙ্গি হামলাকে বিস্তৃত করলো, সেই সময়টাতে বাংলাদেশে লস্কর ই তৈয়বার এক ধরনের ব্রিডিং কিংবা বলতে পারেন যে এক মহা উৎসব সেখানে হয়ে গিয়েছিল। তো সেই সময়ে লস্কর ই তৈয়বা বাংলাদেশের পুরো দেশটা জুড়ে যেসব জায়গাতে তারা অপারেশন চালাতে চেয়েছিল, যেসব জায়গায় তারা ঘাঁটি করতে চেয়েছিল, অস্ত্র আমদানি করতে চেয়েছিল, তাদের লোকজনদেরকে সেখানে এনে রেখেছিল,
নানান ধরনের উদ্দেশ্য নিয়ে, সেটা আমি বলছি। সেটার একটা রিপোর্ট আমার কাছে এসেছে। তো আমার কাছে মনে হয়েছে যে সেটার একটা সিনোপসিস সাধারণ মানুষকে দেওয়া প্রয়োজন। ওই রিপোর্টটাতে আমি যা দেখতে পাই সেটার কিছু সামারি আমি করেছি। বাট আগে এটা জেনে রাখেন যে ভারত যখন 7ই মেতে এই পাকিস্তানের জঙ্গিদের উপরে আক্রমণ করে, যে আপনারা নিশ্চয়ই জানেন যে তৎকালীন পাকিস্তানের যে সেনাপ্রধান আসিম মনির প্রকাশ্যে বলেছে যে এই আক্রমণে তাদের মদত রয়েছে, এবং লস্কর-ই তৈয়বা যে পাকিস্তানের স্টেট ফান্ডেড একটি সন্ত্রাসী গোষ্ঠী, এবং দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF যাদেরকে বলা হয়, যারা এই অ্যাটাকটা করেছে বলে দুইবার তারা নিজেরা সেটা ঘোষণা দিয়েছে, এদেরই প্রায় 5 জন সন্ত্রাসীকে ভারত সেই সময় হত্যা করে তাদের অপারেশনের মাধ্যমে। তাদের মধ্যে রয়েছে মুদাসসির খাদিয়ান খাস ওরফে আবু জুন্দাল, নামগুলো খুবই অদ্ভুত, হাফিজ মোহাম্মদ জামিল, মোহাম্মদ ইউসুফ আজহার, খালিদ আবু আকাসা, মোহাম্মদ হাসান খান। আপনারা শুনলে অবাক হবেন যে হাফিজ মোহাম্মদ জামিল এবং মোহাম্মদ ইউসুফ আজহার, এরা দুইজন 5ই অগাস্টের পর বাংলাদেশে আসে, এবং বাংলাদেশে আসে তাদের যেই আসিম মালিক নামে তাদের ISI এর যেই এজেন্ট আছে, আপনারা জানেন যে তারা বাংলাদেশে একটা ডেলিগেশন টিম আসে গত বছরের জানুয়ারিতে। রিপোর্ট বলছে যে ভারতের আক্রমণে যেই লস্কর-ই তৈয়বার যেই 2 জন সন্ত্রাসী মৃত্যুবরণ করে, সেই 2 জন বাংলাদেশের সাতক্ষীরাতে তারা এসে সেই জায়গাটাকে তারা রেকি করে, অর্থাৎ ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে, বিশেষ করে পঞ্চগড়, তেঁতুলিয়া, রংপুর, আপনার যে বাংলাবান্ধা, সাতক্ষীরা, আরেকটা ব্রাহ্মণবাড়িয়া এবং নারায়ণগঞ্জে তারা বেশ ভালো রকমের চেষ্টা করে যে এইখানে এক ধরনের ঘাঁটি তৈরি করবার জন্য। এবং সেই সময় এই ঘাঁটি তৈরি করবার জন্য আপনারা শুনলে অবাক হবেন, তৎকালীন সময় কোয়ার্টার মাস্টার জেনারেল হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ফয়জুর রহমান। সে প্রবলভাবে এই ঘাঁটি তৈরি করবার জন্য সব ধরনের ফ্যাসিলিটি বলেন, যেটা বলেন সেটা সে করবার চেষ্টা করা হয়েছিল। এবং ফয়জুর রহমানকে তখন সমর্থন দেয়, এখন সম্ভবত QMG হিসেবে আছে লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান। এই লোকটি সেনাবাহিনীর ফয়জুরকে তখন আসলে ফয়েল করা হয়, এবং কামরুল হাসান এবং ফয়জুরের একটা জুটি হয়, এবং বাংলাদেশের বিভিন্ন ইনফ্যান্ট্রি ডিভিশনের যারা প্রধান GOC তাদের বেশ কয়েকজনকে নিয়ে তারা গোপন বৈঠক করে, যেটা আমি আসলে বলবো যে সেটা বিভিন্ন দেশের বা একটি সুনির্দিষ্ট দেশের গোয়েন্দা প্রতিবেদনে তখন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের কাছে এই তথ্যগুলো আসে, এবং নানানভাবেই সেই কুচেষ্টা ফয়েল করা হয়। এখন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়ার চেষ্টা ভালো হয়েছে না খারাপ হয়েছে সেই আলোচনাতে আমি যাব না। ব্যক্তিগতভাবে ওয়াকারুজ্জামানকে আমি একটা বেঈমানের বাচ্চা বলে মনে করি, বেঈমান দ্য গ্রেট বলে মনে করি, আমি সেই আলোচনাতে আমি যাব না। কিন্তু দর্শকদের এটা জানাবার অধিকার রয়েছে যে ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা হয়েছিল, যেটার ডিটেইল রিপোর্টটা আমার কাছে এসে পৌঁছেছে। আমি দেখতে পাচ্ছি সেখানে ফয়জুর রহমান এবং কামরুল হাসানের সমন্বয়ে এই চেষ্টাটা করা হয়েছিল, এবং ISI এর যিনি প্রধান আসিম মালিক বাংলাদেশে এসেছিলেন তার কয়েকটা ডেলিগেট, তার ডেলিগেশন টিম নিয়ে, এবং কামরুল হাসান তার ঠিক 1 সপ্তাহ আগে পাকিস্তানে গিয়ে এই ডেলিগেশন টিমের সাথে দেখা করে। এবং আমি আরেকটা তথ্য এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে একটা এক্সিসের কথা এই রিপোর্টে বলা হচ্ছে, সেটা হচ্ছে CPT এক্সিস একটা জোট, এটা একটা অলিখিত জোট, সেটা হচ্ছে যে চায়না, পাকিস্তান এবং টার্কি। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে পাকিস্তান নিজেই খেতে পায় না, সৌদি আরবে গিয়ে ভিক্ষা করে, তাদের লোকজন হায়ারে গিয়ে হজের নাম তারা ভিক্ষা করে। তারা বাংলাদেশকে অদ্ভুতভাবে বেশ কিছু অত্যাধুনিক ট্যাঙ্ক দিতে চেয়েছিল, এবং সেই আলোচনা তারা করেছিল তাদের যে প্রকিউর টিম তাদের সেই টিমের সাথে। এবং এইটার ক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি যে ফয়জুর রহমান এবং কামরুল হাসান এখানে একটা বড় ধরনের ভূমিকা রেখেছিল, এবং ওয়াকারুজ্জামানকে তারা কোনো ধরনের রিপোর্ট দেয়নি। এটা দিয়ে সিনিয়র আর্মি অফিসারদের মধ্যে এক ধরনের অসন্তোষ
তখন তৈরি হয়েছিল। আপনারা একটা কথা আপনাদের মনে আছে কিনা জানি না, সেটা হচ্ছে যে বাংলাদেশে যখন 5ই আগস্ট হয় তখন আসিম মোজাম্মেল বা এই ধরনের নামের, আমি নামটা ভুলে গেছি, লস্করে তৈয়বার অন্যতম একজন প্রধান, তিনি নিশ্চয়ই আপনারা শুনেছেন যে লস্করে তৈয়বা প্রকাশ্যে বলেছে যে 5ই আগস্টের আগে বাংলাদেশে তাদের একটা চূড়ান্ত বড় ভূমিকা ছিল এবং এখানে যে হত্যাকাণ্ড হয়েছে এখানে লস্করে তৈয়বার যারা সোলজার রয়েছে, এই জঙ্গিরা তখন বাংলাদেশে অবস্থান করছিল। ইনফ্যাক্ট পিয়াস হাসান নামে এক ছেলে, আমি এটা মনে করতে পারি, একটা স্ট্যাটাস দিয়েছিল যেটা হয়েছে যে হিন্দিতে রাস্তাতে কথা বলছিল। পরবর্তীকালে এটা রিভিল হয় সে যেটা বলেছিল সেটা হিন্দি ছিল না, সেটা ছিল উর্দু। এবং ওই সময়ে পাকিস্তানের বেশ কিছু জঙ্গি সংস্থার লোকেরা ঢাকাতে অবস্থান করছিল এবং স্নাইপারের যে আলাপটা আসছিল 7.62 বোরের পিস্তলের কথা, এটা সন্দেহ করা হয় যে পাকিস্তানি জঙ্গিদের মাধ্যমে ব্যবহৃত হয়েছিল। আজকে এই ভিডিওটা করবার একটা বড় ধরনের কারণ হচ্ছে যে বিএনপি সরকার যেভাবে উড়ে এসে জুড়ে বসেছে, এই রিপোর্টে একটা জিনিস সাজেস্ট করা হয়েছে যে বিএনপি এখনো পর্যন্ত লস্করে তৈয়বার যেই ছোট ছোট পকেট ঘাঁটিগুলো হয়েছে, বিশেষ করে কক্সেস বাজারে তারা রোহিঙ্গা ক্যাম্পে যে ঘাটটা করেছিল এবং তারা ভারতকে কেন্দ্র করে আক্রমণের যে লক্ষ্যটা তারা করছিল, সেইটাকে এখনো পর্যন্ত নিউট্রালাইজ করতে বিএনপি সক্ষম হয়নি। বাংলাদেশে এখনো আইএসআইয়ের সেই ঘাঁটিগুলো বা তাদের সেই সময়ের যেই ইকুইপমেন্ট এবং তাদের যেই পুরো পরিকল্পনাটা, সেটা এখনো পর্যন্ত রয়ে গেছে। এবং এটা একটা স্পষ্ট সংবাদ আমাদের কাছে আছে যে এই মুহূর্তে জামাতে ইসলামী এবং আপনার আরেকজন আছে মামুনুল ইসলাম, তাদের একটা বড় ধরনের সমন্বয় হচ্ছে এই লস্করে তৈয়বার সাথে। এই বিএনপির এগেনস্টে তারা এক ধরনের কাজ করছে বা তারা বলা যেতে পারে পেছনে তারা এক ধরনের প্রস্তুতি নিচ্ছে, যেটা তারা আওয়ামী লীগের পেছনেও গত প্রায় 10 বছর ধরে প্রস্তুতি নিয়েছে। মোটামুটি তারা একটা ধারণা করছে যে বিএনপিকে তারা উইদিন 1 ইয়ারের ভেতরে তারা ফেলে দিতে পারবে এবং তারা এক ধরনের টাইম লাইনও লক্ষ্য করে আগাচ্ছে, যেটা পাকিস্তানের লস্করে তৈয়বার মাধ্যমে। কারণ পাকিস্তান মনে করছে যে ভারত কোনো না কোনোভাবে বিএনপিকে সাহায্য করছে, এটা তাদের একটা ধারণা। রিপোর্টে অনেক কিছুর মধ্যে আরেকটা ইন্টারেস্টিং ঘটনা যেটা আছে সেটা হচ্ছে যে এরই মধ্যে ফেব্রুয়ারিতে যখন তারা ক্ষমতায় আসলো, বিএনপি ক্ষমতা নিল আসলে, তারপরেও আপনার আবু উবাইদা নামে লস্করে তৈয়বার, এটা ছদ্মনাম হতে পারে, আরো একজন নেতা ছদ্মবেশে বাংলাদেশে আসে। এটা অনেকটা অজানা থেকে যায় এবং সেখানে সে বেশ কয়েকটা মিটিং করে সীমান্তবর্তী অঞ্চল, বিশেষ করে সাতক্ষীরাতে। সুতরাং আমার কাছে মনে হয় যে সাধারণ মানুষের কাছে এই জিনিসগুলো জানানোটা খুবই প্রয়োজন ছিল। ভারত যেভাবে বীরত্বের সাথে অপারেশন সিন্দুরের মাধ্যমে এবং অপারেশন মহাদেবের মাধ্যমে তারা এই পাকিস্তানের এগেইনস্টে তারা বলা যেতে পারে তাদেরকে ধ্বংস করে দিয়েছে মোটামুটি একটা বড় অংশ, যে ব্রেভ নিয়ে তারা তাদের যেই দেশটাকে, কাশ্মীরকে তারা রক্ষা করার চেষ্টা করেছে এবং পাকিস্তান যে অংশটা দখল করে রেখেছে কাশ্মীরের, সেই অংশ থেকে পাকিস্তান যেভাবে অপারেশন বা সন্ত্রাসী কার্যক্রমগুলো চালাচ্ছে, যেভাবে ব্রেইভারি তারা দেখিয়েছে, আমি জানি না যে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে এটি সম্ভব কিনা যে বাংলাদেশে লস্করে তৈয়বার যে ঘাঁটি গড়ে উঠেছে সেটিকে ফয়েল করার। দেখার বিষয় যে আমাদের কাছে যে রিপোর্টগুলো আছে সেই রিপোর্টগুলো কতটুকু সত্যিতে পরিণত হয় এবং বাংলাদেশের পক্ষে সম্ভব হয় কিনা লস্করে তৈয়বাকে ব্যর্থ প্রমাণিত করা।